আজকে হচ্ছে আমাদের কার্ডিওলজির ৩ নম্বর পার্টটা। ফার্স্টে আমাদের রয়েছে করোনারি ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যান্ড প্যাথোলজি। তো এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে করোনারি ডিজিজগুলো কিভাবে প্রেজেন্টেশন হইতে পারে। একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, এএমআই, হার্ট ফেলিওর, এডমি অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে স্টেবল অ্যানজাইনা তো কেন হবে? হচ্ছে ইসকেমিয়া ডিউ টু ফিক্সড অ্যাথেরোমাটাস স্টেনোসিস। তাহলে এই ক্ষেত্রে যে অ্যাথেরোমাটাস প্লাকটা থাকে সেটা থাকে ফিক্স থাকে। আর আনস্টেবল অ্যানজাইনা হয় ইউজুয়ালি ডাইনামিক কমপ্লিট অর পার্শিয়াল অবস্ট্রাকশনের কারণে। স্টেবল অ্যানজাইনার যে পেইন হয় এটা ইউজুয়ালি হয় হচ্ছে এক্সারসাইজের সময় এবং রেস্টে ইউজুয়ালি কোনো পেইন থাকে না। আর আনস্টেবল অ্যানজাইনাতে পেশেন্টের রেস্টিং কন্ডিশনেও পেইন থাকে। অ্যানজাইনা থেকে এমআই এর পার্থক্য হচ্ছে এমআই তে মায়োকার্ডিয়াল নেক্রোসিস হবে ডিউ টু অ্যাকিউট অক্লুশন অফ করোনারি আর্টারি। তাহলে অ্যানজাইনার ক্ষেত্রে ইউজুয়ালি হয় ইসকেমিয়া আর এমআই এর ক্ষেত্রে হচ্ছে টিস্যু নেক্রোসিস থাকবে। এরপর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে ইউজুয়ালি হয় ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর প্রসেসটা এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্রোফেজ এবং মনোসাইট সেল। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে হুইচ সেল প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন প্যাথোজেনেসিস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্লাক থাকে এটা ক্যারেক্টারিস্টিক একটু পড়া লাগবে, ভালনারেবল কোনগুলা আর স্টেবল কোনগুলা, পয়েন্টগুলো একটু দেখে নিতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা রিস্পেক্ট হচ্ছে একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে স্মোকিং। এর মধ্যে এজটা হচ্ছে নন মডিফাইবল আর স্মোকিংটা হচ্ছে মডিফাইবল রিস্পেক্টর। দেন হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিয়াস। তাহলে অ্যানজাইনা পেক্টোরিয়াস কখন হবে? যখন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে ইমব্যালেন্সটা হবে। তাহলে কি ফ্যাক্টরস মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে, এটা আসলে পরীক্ষায় কোশ্চেন আসে। অক্সিজেন ডিমান্ডটা ডিপেন্ড করে হচ্ছে কার্ডিয়াক ওয়ার্কলোডের উপরে, আর অক্সিজেন সাপ্লাইটা ডিপেন্ড করে করোনারি ব্লাড ফ্লোর উপরে। তাহলে কার্ডিয়াক ওয়ার্ক যত বেশি হবে তত অক্সিজেন ডিমান্ড থাকবে তত বেশি। তাহলে কার্ডিয়াক ওয়ার্কলোড ডিপেন্ড করবে কিসের উপরে? এটা হচ্ছে হার্ট রেট, ব্লাড প্রেশার, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ভালভুলার ডিজিজ। অপরদিকে হার্ট অক্সিজেন সাপ্লাইটা পায় হচ্ছে মেইনলি ডায়াস্টলের সময়। তাহলে আমাদের বডি যে সিস্টেমিক সার্কুলেশন, এখানে ব্লাড সাপ্লাই পায় হচ্ছে ডিউরিং সিস্টোল, আর কার্ডিয়াক মাসেল গুলো ব্লাড সাপ্লাই পায় ডিউরিং ডায়াস্টল। তাহলে ডিউরেশন অফ ডায়াস্টল, করোনারি পারফিউশন প্রেশার, ভ্যাসোমোটর টোন এবং অক্সিজেনেশন এইগুলোর উপর ডিপেন্ড করে হার্টের কার্ডিয়াক মাসেল গুলো অক্সিজেন সাপ্লাই কতটুকু পাবে। তাহলে অক্সিজেনেশন আবার ডিপেন্ড করে হিমোগ্লোবিন এবং অক্সিজেন স্যাচুরেশনের উপরে। তাহলে কোনো কারণে যদি সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে তাহলে সেই ক্ষেত্রে কার্ডিয়াক মাসেল অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে। ক্লাসিফিকেশন অফ অ্যানজাইনা পেক্টোরিস এন্ড চেস্ট পেইন। টিপিক্যাল একটা অ্যানজাইনার তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে পেইনের। একটা হচ্ছে কনস্ট্রিক্টিং ডিসকমফোর্ট ইন দ্য সেন্টার অফ চেস্ট অর ইন নেক, শোল্ডার, জ অর আর্মস। আর এটা এক্সারভেট করবে বাই ফিজিক্যাল এক্সারশন আর রিলিভ বাই রেস্ট অর ইউনিটেড। তিনটা সবগুলো ক্যারেক্টারিস্টিক যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো টিপিক্যাল অ্যানজাইনা। যদি যখন দুইটা থাকে তাহলে অ্যাট্রিক্যাল অ্যানজাইনা বলে। আর যদি একটা বা না থাকে তাহলে সেটা হচ্ছে নন অ্যানজাইনাল চেস্ট পেইন। অ্যানজাইনা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ গুলো বাদও আরো কিছু কন্ডিশনে অ্যানজাইনা ডেভেলপ করতে হবে পেশেন্টে। একটা ইম্পর্টেন্ট অ্যাওর্টিক ভালভ ডিজিজ, বিশেষ করে অ্যাওর্টিক স্টেনোসিসে, হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এন্ড ভাস্কুলাইটিস অর অ্যাওর্টাইটিস। হচ্ছে করোনারি আর্টারি স্পাজম। অনেক সময় দেখা যায় করোনারি আর্টারি কোনো অক্লুশন থাকে না, বাট স্পাজম অফ করোনারি আর্টারি কারণে অনেক সময় অ্যানজাইনা বা চেস্ট পেইন হতে পারে। এই করোনারি ভেসোস্পাজমের সাথে যদি ট্রানজিয়েন্ট এসটি এলিভেশন থাকে তাহলে সেটাকে একসাথে বলে প্রিন্সমেটাস অ্যানজাইনা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এনজিওগ্রাফি করি তাহলে দেখবো তেমন কোনো অকুলোশন নাই বা কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক নাই, বাট পেশেন্টের ধরনের ট্রানজিয়েন্ট চেস্ট পেইন হবে এবং এসটি এলিভেশন থাকতে পারে। এবার আসি সিনড্রোম এক্স।
তাহলে এক্ষেত্রেও টিপিক্যাল এনজাইনা লাইক ফিচার্স থাকবে। পেশেন্টটা আমরা যদি স্ট্রেস টেস্টিং করি তাহলে সেক্ষেত্রেও মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এভিডেন্স পাওয়া যেতে পারে, তবে করোনারি এনজিওগ্রাফি করলে সেক্ষেত্রে ফাইন্ডিংস পাওয়া যাবে নর্মাল। ইউজুয়ালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয় এবং অ্যান্টি এনজাইম থেরাপিতে রেসপন্স অনেক ভালো। তাহলে এখান থেকে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে সিন্ড্রোমেক্সের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। এরপর আসি ইনভেস্টিগেশন। তাহলে এনজাইমের জন্য আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটি করোনারি এনজিওগ্রাফি, এটা পরীক্ষার জন্য লাগবে। আসি ম্যানেজমেন্ট। তাহলে এনজাইনা যদি করোনারি আর্টারি ডিজিজের কারণ হয় তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে দুইটা ড্রাগ হচ্ছে মাস্ট। একটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট থেরাপি আর একটা হচ্ছে স্ট্যাটিন। তাহলে এই ক্ষেত্রে সেরকম কোলেস্ট্রল লেভেলটা ইম্পর্টেন্ট না, কোলেস্ট্রল নর্মাল ছিল পেশেন্টকে স্ট্যাটিন দিতে হবে। এই দুইটা ড্রাগ পাওয়ার পরে এরপর পেশেন্টকে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ থেরাপি দিতে পারি। অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ থেরাপির মধ্যে অনেকগুলো অপশন আছে। একটা আছে নাইট্রেট, দেন হচ্ছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর হচ্ছে পটাশিয়াম চ্যানেল ব্লকার, এরপর হচ্ছে ফানি চ্যানেল বা আইএফ চ্যানেল ব্লকার, আর লাস্ট হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার। নাইট্রেটের সাইড ইফেক্ট হচ্ছে হেডেক, সিমটোমেটিক হাইপোটেনশন এবং রিয়ালি সিনকপ করতে পারে। তাহলে একটা পেশেন্টকে আমরা ফার্স্টে অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিলাম, এরপর স্টেটিন দিলাম, এরপর হচ্ছে যে সাবলিঙ্গুয়াল অথবা হচ্ছে ওরাল ফর্মে নাইট দিতে পারি। এর সাথে আমরা দিতে পারি বিটা ব্লকার। তাহলে বিটা ব্লকার এখানে রোল কি? বিটা ব্লকারটা হার্ট রেট কমাবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাবে, ব্লাড প্রেশার কমাবে। তাহলে এগুলো কমালে কি হবে? কার্ডিয়াক মাসেলে যে অক্সিজেন ডিমান্ড আছে এটা কম হবে, এনজাইনা রিলিফ হবে। এরপরে নাইট্রেট এবং বিটা ব্লকার দেওয়ার পরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিভাবে কাজ করে? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্লাড প্রেশার এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাবে, অক্সিজেন ডিমান্ডটা কম হবে। বিটা ব্লকের সাথে আমরা যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করি সে ইউজ করি সেক্ষেত্রে আমাদের চয়েস করতে হবে নিফেডিপিন অথবা অ্যামলোডিপিন। তার মানে যেগুলো ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট এগুলো আমরা বিটা ব্লকের সাথে অ্যাড করতে পারি। এটা একটা সুবিধা হচ্ছে এই ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো রিফ্লেক্স টেকিকার্ডিয়া করে, আর বিটা ব্লকার গুলো হার্ট রেট কমায়। তাহলে দুইটা কম্বিনেশনে ইফেক্ট আরো ভালো হবে। অপরদিকে রেট লিমিটিং যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো যেমন ভেরাপামিল এবং ডিলটেজেম এগুলো হচ্ছে মনোথেরাপি হিসেবে ইউজ করা যেতে পারে। তবে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো বিটা ব্লকের সাথে কখনো একসাথে ইউজ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সিভিয়ার ব্রেডিকার্ডিয়া হইতে পারে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকের ক্ষেত্রে আরেকটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এগুলো যেহেতু মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমায়, সো হার্ট ফেলারের পেশেন্ট বা লেফট ভেন্ট্রিকুলার ফাংশন যদি ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা অ্যাভয়েড করতে হবে। সাইড ইফেক্টের মধ্যে আছে পেরিফেরাল ইডেমা করে, ফ্ল্যাশিং, হেডেক অ্যান্ড ডিজিনেস করে। আর ভ্যালভ্যামিলির ক্ষেত্রে একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনস্টিপেশন করতে পারে। এর পাশে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরস, তাহলে এটা পাওয়া যায় নিকোল্যান্ডিল নামে। তাহলে এটাও আমরা চুজ করতে পারি। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে নাইট্রেট গুলো একটু লম্বা টাইম ইউজ করলে টোলারেন্স ডেভেলপ করে, মানে একটা সময় গিয়ে নাইট্রেটের ইফেক্টটা পাওয়া যায় না। এই টোলারেন্সটা পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরস এর ক্ষেত্রে থাকে না। এর পাশে ফানি চ্যানেল অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে ইভারব্রেডিন নামে পাওয়া যায়। এটা কাজ করে কি হবে? বাই রিডিউসিং হার্ট রেট, এবং এটা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমায় না, সো হার্ট ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে সেফ। এছাড়া আমরা ইউজ করতে পারি রেনোল্যাজিন, যেটা কাজ করে ইনহিবিট রেট ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট। তাহলে প্রত্যেকটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন জানা লাগবে, কখন আমরা ইউজ করতে পারি এটা জানা লাগবে। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে নিকোল্যান্ডিল এটা কিন্তু আসলে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, বাকি সবগুলো আছে ইনহিবিটর, এটা হচ্ছে অ্যাক্টিভেটর। এরপরে যদি আমরা ড্রাগ দিয়ে মেডিকেল থেরাপিতে কন্ট্রোল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি করোনারি বাইপাস গ্রাফটি বা সিএবিজি। তাহলে সিএবিজি তে কোন কোন ভেসেল ইউজ করা হয় এটা অনেক সময় পরীক্ষা আসে। আমরা ইউজ করতে পারি ইন্টার মেমারি আর্টারি, রেডিয়াল আর্টারি অথবা সেফেনাস ভেইন
থেকে বাইপাস গ্যাপ করতে পারি। এখন যদি আমরা ইনশর্ট চিন্তা করি করোনারি ডিজিজের ম্যানেজমেন্টে, তাহলে প্রত্যেকটা পেশেন্টই দুইটা ড্রাগ কমনলি পাবে। একটা হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট, ইউজুয়ালি আমরা অ্যাসপিরিন দিই, এর সাথে হচ্ছে একটা স্ট্যাটিন। এটা সবাই পেশেন্ট পাইলো। এরপরে অ্যান্টি এনজাইনাল ট্রিটমেন্ট হিসেবে আমরা দিতে পারি নাইট্রেট, আর এর সাথে বিটা ব্লকার। বিটা ব্লকারের মধ্যে আমরা ইউজুয়ালি কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার যেগুলা, যেমন বিসোপ্রোল, মেটোপ্রোল, এগুলাকে চুজ করি। এরপর আমরা এর সাথে কি যোগ করতে পারি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মধ্যে আমরা কোনটা চুজ করবো? অ্যামলোডিপিন অথবা নিফেডিপিন। এখন কোনো পেশেন্ট যদি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেট থাকে, যেমন সাপোজ অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা চয়েস করবো রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন ভেরাপামিল বা ডিলটিয়াজেব। তাহলে এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটা ব্লকের সাথে রেট লিমিটিং ক্যালসিয়াম ব্লকার এই দুইটা একসাথে ইউজ করা যাবে না। আর ডাইহাইড্রোপাইরিডিন যে ক্যালসিয়াম ব্লকার, যেমন অ্যামলোডিপিন, নিফেডিপিন, এটা মনোথেরাপি হিসেবে ইউজ করা যাবে না। তাহলে অ্যামলোডিপিন, নিফেডিপিন যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই বিটা ব্লকের সাথে ইউজ করতে হবে। আর ভেরাপামিল ডিটাজেন্ট যদি আমরা ইউজ করি তাহলে দেখে মনোথেরাপি হিসেবে ইউজ করতে হবে। এখন এগুলো দেওয়ার পরে যদি এনজাইম চেস্ট পেইনটা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাকি যে ড্রাগ গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। কি কি অপশন আছে তাহলে আমাদের কাছে? নিকোল্যান্ডিল আছে, ইভাব্রেডিন আছে, আর আছে রেনোলেজিন। এখন এগুলো তো যদি কাজ না হয় তাহলে আমাদের লাস্ট অপশন হচ্ছে করোনারি বাইপাস গ্রাফটিং। তাহলে আমরা এনজাইমের পেশেন্ট খুব কমনলি পেয়ে থাকি, আমাদের চেম্বার হোক, আউটডোর হোক, ইনডোর হোক। তাহলে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান এইভাবে হবে। তাহলে এগুলো থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট লাইন আমি কি ড্রাগ দেবো, রেসপন্স না পেলে কি দিব, এরপরে যদি রেসপন্স না করে তাহলে থার্ড ড্রাগ কি অ্যাড করবো, আর যদি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট রেসপন্স না করে তাহলে সেক্ষেত্রে আমাদের আর কি অপশন আছে। এরপর সেই অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে আমাদের দুইটা টার্ম ইনক্লুডেড, একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে দুইটার ক্ষেত্রেই রেস্টিং কন্ডিশনে পেইন হতে পারে। আলাদা করবো কিভাবে? বাই এভিডেন্স অফ মায়োকার্ডিয়াল নেক্রোসিস। তাহলে আনস্টেবল অ্যানজাইনাতে পেশেন্টের ইসকেমিয়া থাকবে কিন্তু কোনো মায়োকার্ডিয়াল টিস্যু ড্যামেজ বা নেক্রোসিস থাকবে না। যদি ধরনের নেক্রোসিস থাকে তাহলে সেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, আর একটা থাকতে হবে ডিটেকশন অর রাইজ অর ফল অফ কার্ডিয়াক ট্রোপোনিন। এর সাথে যে কোনো একটা থাকতে হবে ফলোইং ফিচার: সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, টিপিক্যাল যেন চেস্ট পেন পাওয়া যায়, নিউ ইসকেমিক ইসি চেঞ্জেস, অথবা ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউএ, অথবা এই পদে আমরা দেখতে পারি মায়োকার্ডিয়ামের রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি ইনকনসিস্টেন্ট উইথ ইসকেমিক ইটিওলজি। তার মানে এটাকে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি হইতে হবে এবং কোন একটা ভাস্কুলার টেরিটরিতে হইতে হবে। অথবা ফাইনালি আমরা কি করতে পারি? এনজিওগ্রাফি করতে পারি, করে থ্রোম্বোস দেখতে পারি, অ্যান্ড ফাইনালি অটোপসি করা যেতে পারে। তাহলে ট্রোপোনিন আইজ রেজড এবং এর সাথে যে কোনো একটা ফলোইং ফিচার্স থাকতে হবে, আর ক্লিনিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকতে হবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনকে কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে। ফার্স্ট টাইপ হচ্ছে যেটা আমরা কমনলি পাই, ডিউ টু অ্যাকিউট অ্যাথেরোথ্রম্বোসিস, মানে আর্টারি অকুলেশনের কারণে আমরা যে এমআই গুলো পাই, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 এমআই কখন বলা হবে? যখন ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আনরিলেটেড টু অ্যাকিউট অ্যাথেরোথ্রম্বোসিস। তাহলে এই ক্ষেত্রে থ্রম্বোসিস বা ভাস্কুলার কোশন থাকতেও পারে, না পারে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। যদি কোনো পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকে বা সেপসিস থাকে বা সিভিয়ার হাইপোটেনশন থাকে, তাহলে এই কন্ডিশনগুলোতে কি হয়? মায়োকার্ডিয়াল যে অক্সিজেন সাপ্লাইটা এটা প্রপারলি করতে পারে না এবং যে ডিমান্ডটা সেটা মেনটেন করতে পারে না, পেশেন্টটা ইসকেমিয়া ডেভেলপ করে এরপর নেক্রোসিস হয়ে যায়। এটা হচ্ছে টাইপ 2 এমআই।
আর টাইপ 3 হচ্ছে যে পেশেন্টগুলো সাডেন কার্ডিয়াক ডেথ হয় বিফোর কার্ডিয়াক ট্রোপন ভ্যালুস বিকাম অ্যাভেলেবল অর অ্যাবনর্মাল। তাহলে এই পেশেন্টগুলো যেগুলো আমরা টেস্ট করার আগেই পেশেন্টগুলো কার্ডিয়াক ডেথ হয়ে যায়, আমরা ডায়াগনোস কনফার্ম করতে পারি না, এগুলো হচ্ছে টাইপ 3 তাহলে কোনো একটা পেশেন্ট যদি এরকম সিভিয়ার চেস্ট পেইন থাকে যেটা হচ্ছে এমআই এর সাথে যায়, এরপর আমরা যদি ইনভেস্টিগেশন করার আগেই যদি দেখি যে পেশেন্টটা এক্সপায়ার করে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে টাইপ 3 টাইপ 4 হচ্ছে ইউজুয়ালি বলা যায় আয়াট্রোজেনিক বা প্রসিডিউর রিলেটেড। তাহলে এটা একটা হইতে পারে পিসিআই রিলেটেড অথবা স্টেন্ট থ্রম্বোসিস অথবা রিস্টেনোসিস। আর টাইপ 5 হচ্ছে সিএবিসি রিলেটেড। ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ প্রিভিয়াসলি আনরেকগনাইজড মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে ওল্ড এমআই এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি কি এখানে দেওয়া আছে। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাবনর্মাল পিওর। তাহলে এটা অনেক পরীক্ষায় আসে যে ইসিতে আমরা কি দেখলে পিওর এমআই বুঝতে পারবো। এবার ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোম ইউজুয়ালি আমাদের প্রেজেন্ট করে কি নিয়ে, সিভিয়ার অ্যান্ড প্রোলং কার্ডিয়াক পেইন নিয়ে। ইউজুয়ালি আমরা কোথায় কোথায় পাইতে পারি, সেন্ট্রাল চেস্ট, থ্রোট, আর্মস অর এপিগ্যাস্ট্রিয়াম, খুবই রেয়ার কেসে ব্যাকও পাইতে পারি। এই পেশেন্টগুলোর সাথে খুবই কমনলি ব্রেথলেসনেস থাকে। অনেক সময় পেশেন্ট চেস্ট পেইন বাদে শুধু ব্রেথলেসনেস প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্ট নসে ভমিটিং থাকতে পারে, অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ থাকতে পারে, পেশেন্টটা হার্ট ফেলার, কোলাপস বা সিনকপ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমরা যদি এক্সামিনেশন করি তাহলে পেশেন্টের সিম্প্যাথিক অ্যাক্টিভেশনের ফিচার পাবো, যেমন প্যালোস, সোয়েটিং, টাইকার্ডিয়া। অনেক সময় ভমিটিং ফাদার পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি। আরেকটা আছে ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন বা হার্ট ফেলার প্রেজেন্ট ফিচার অংশ পাওয়া যেতে পারে। তাহলে এক্ষেত্রে পেশেন্টের বিপি কম থাকবে, অলিগুরিয়া, কোল্ড পেরিফেরি থাকবে, মানে শকের ফিচার থাকতে পারে। ন্যারো পালস পেশে বাদে ডিফিউজ এপিক্যাল ইম্পালস, লাং টিবিটেশন পাওয়া যাবে, লেফট ভেন্ট্রিকুলার ফেলার হয়। এছাড়া ফার্স্ট হার্ট সাউন্ড কোয়াইট অ্যান্ড থার্ড হার্ট সাউন্ড পেতে পারি। এভাবে পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় কিন্তু লো গ্রেড ফিভারও থাকতে পারে। তাহলে এই ফিচারগুলো এখানে একটু বলা হয়েছে। কিছু কিছু পেশেন্ট আছে যাদের এমআই পেশেন্ট গুলো অনেক সময় পেইন নাও থাকতে পারে, দেখতে হয় পেইনলেস বা সাইলেন্ট এমআই। ইউজুয়ালি কাদের ক্ষেত্রে হয়, ওল্ডার পেশেন্ট অ্যান্ড ডায়াবেটিক মেলিটাস পেশেন্ট গুলোর ক্ষেত্রে। আর এদের ক্ষেত্রে নিউরোপ্যাথি থাকে এবং পেশেন্টের অনেক সময় পেইন নাও থাকতে পারে। আর ভমিটিং, সাইনাস, ব্র্যাডিকার্ডিয়া এগুলো হয় ডিউ টু ভ্যাগাল স্টিমুলেশন এবং এগুলো বেশি কমন হচ্ছে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে। ইউজুয়ালি হয় রাইট করোনারি অক্লুশনের হলে। এটা অনেক সময় পরীক্ষার কোশ্চেন আসে, ইনফিরিয়র এমআই আমরা কখন সাসপেক্ট করবো। এছাড়া পেশেন্ট গুলা কমপ্লিকেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। কমপ্লিকেশন সব থেকে ইম্পর্টেন্ট যেটা বা কমন আছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক অ্যারিথমিয়া কমানোর জন্য আমরা বেশ কিছু সিস্টেম নিতে পারি, যেমন পেশেন্টের এডুকেট পেইন রিলিফ করতে পারি, পেশেন্টের রেস্টিং এ থাকতে বলতে পারি, আর কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বিশেষ করে হাইপোক্যালিমিয়া কারেকশন করতে পারি। অ্যারিথমিয়ার মধ্যে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। মোস্ট পেশেন্ট যেগুলো অ্যারিথমিয়াতে মারা যায় এগুলা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের কারণে বেশি মারা যায়। এর পাশে ইনফিরিয়র এমআই উইথ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। তাহলে এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম। কোন একটা পেশেন্ট যদি ইনফিরিয়র এমআই ব্যাকগ্রাউন্ড এভি ব্লক হয়, এই এভি ব্লক গুলো ইউজুয়ালি হয় টেম্পোরারি এবং রিফার্বিউশন থেরাপি দিলে এগুলো রিজলভ হয়ে যেতে পারে। তাহলে ইনফিরিয়র এমআই ব্যাকগ্রাউন্ডে যদি পেশেন্টের এভি ব্লক হয়, সেটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি যাই হোক না কেন, ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না। তবে যদি পেশেন্টের ক্লিনিক্যাল ডিটোরিয়েশন হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেম্পোরারি পেস মেকার কনসিডার করতে পারি। তবে এভি ব্লকটা যদি পেশেন্টের অ্যান্টেরিয়র এমআই পার্সপেক্টিভে হয়, অ্যান্টেরিয়র এমআই ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই পেসমেকার দিতে হবে। তাহলে এভি ব্লক কমপ্লিকেটিং anterior infarction is more serious because asystole may suddenly supervene. Prophylactic temporary pacemaker should be inserted. তাহলে এভি ব্লকটা anterior এমআই নাকি inferior এমআই ব্যাকগ্রাউন্ড হয়েছে, এটা ইম্পর্টেন্ট। পেরিকার্ডাইটিস, তাহলে এমআই পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় সেকেন্ড এবং থার্ড ডেতে চেস্ট পেন ডেভেলপ করতে পারে। এই চেস্ট পেনটা অনেক সময় দেখা যায় এমআই যে চেস্ট পেন ছিল সেই সেম সাইটও হইতে পারে।
তাহলে আলাদা করবো কিভাবে যে এটা আলাদা এমআই হয়েছে নাকি পেরিকার্ডিটিস ডেভেলপ করছে। তাহলে পেরিকার্ডিটিস যে পেইনটা হবে এই পেইনটা ক্যারেক্টারিস্টিক থাকবে একটু ডিফারেন্ট, এবং এটা থাকবে পজিশনাল and tends to be or sometimes presents only on inspiration. তাহলে কার্ডিয়াক যে চেস্ট পেন এগুলো ইউজুয়ালি পজিশনের সাথে খুব একটা চেঞ্জ হয় না। পেরিকার্ডিটিস চেস্ট পেইনটা পজিশন চেঞ্জ করার সাথে সাথে এর পেইনটা ইন্টেন্সিটি বা পেনের প্র্যাকটিস চেঞ্জ হবে, আর ইন্সপিরেশন বা কাফিং এইগুলোর সাথে পেইনটা এগ্রাভেট করবে, যেটা কার্ডিয়াক চেস্ট পেনের সাথে রিলেটেড না। তাহলে কার্ডিয়াক চেস্ট পেন ইউজুয়ালি রেসপিরেশনের সাথে রিলেটেড থাকে না। আর এক্সামিনেশন করলে আমরা কি পাইতে পারি, পেরিকার্ডিয়াল রাব পাইতে পারি। ট্রিটমেন্ট কি হবে, ওপিওয়েড বেসড অ্যানালজেসিক্স। তাহলে নর্মাল যে পেরিকার্ডিটিস যেগুলো হয় ইনফ্লামেটরি কন্ডিশনে বা অটোইমিউন কন্ডিশনে এগুলোতে আমরা ইউজুয়ালি এনএসআইডি বা স্টেরয়েড চয়েস করি, কলসিসিন দিতে পারি। তবে পোস্ট এমআই যে পেরিকার্ডিটিসটা হয় সেকেন্ড অ্যান্ড থার্ড ডেতে এক্ষেত্রে আমাদেরকে এনএসআইডি এবং স্টেরয়েড অ্যাভয়েড করতে হবে, কারণ এনএসআইডি এবং স্টেরয়েড কি করে, অ্যানুরিজমের অ্যান্ড মায়োকার্ডিয়াল রাপচারের রিস্ক বাড়ায়। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে পেরিকার্ডিটিস এর কজটা কি, আন্ডারলাইং কজ কি। এরপর হচ্ছে ড্রেসলার সিনড্রোম। তাহলে এটা ইউজুয়ালি হয় ফিউ উইকস অর মান্থস আফটার এমআই। তাহলে অ্যাকিউট পেরিকার্ডিটিস ডেভেলপ করছে সেকেন্ড থার্ড ডেতে, আর কয়েক সপ্তাহ বা মাস পরে ডেভেলপ করতে ড্রেসলার সিনড্রোম। এর মধ্যে পেরিকার্ডিটিস আছে, পুলুরিসি আছে, আর একটা হচ্ছে পারসিস্টেন্ট ফিভার। তাহলে এটা অনেক সময় পরীক্ষার সিনারিও দিয়ে দেয়, হচ্ছে একটা পেশেন্ট এমআই হয়েছে 2 সপ্তাহ 3 সপ্তাহ, পেশেন্টের ফিভার ডেভেলপ করছে, সাথে চেস্ট পেন আছে আবার, আর এর সাথে পুলুরাটিস চেস্ট পেন বা পুলার ইনফেকশন আছে। ডায়াগনোসিস কি, ড্রেসলার সিনড্রোম। তাহলে ড্রেসলার সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু আমরা আবার অ্যাসপিরিন, এনএসআইডি বা স্টেরয়েড ইউজ করতে পারি। তাহলে এটা ইম্পর্টেন্ট যে পোস্ট এমআই যে অ্যাকিউট পেনক্রিয়াটিস হয় আর্লি পিরিয়ডে, সেক্ষেত্রে এনএসআইডি স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড, বাট যেটা কয়েক সপ্তাহ কয়েক মাস পরে কিছু ডেভেলপ করে এজ এ পার্ট অফ ড্রেসলার সিনড্রোম, সেক্ষেত্রে আমরা এনএসআইডি বা স্টেরয়েড ইউজ করতে পারি। এবার সেই প্যাপিলারি মাসেল রাপচার। তাহলে প্যাপিলারি মাসেলগুলোর কাজ হচ্ছে যে ভালভগুলো আছে ভালভগুলোর কাজগুলাকে ধরে রাখে। এই মাসেলগুলো যদি রাপচার হয়ে যায় তাহলে কি হবে, ভালভগুলোর যে কাজগুলো আছে সেগুলো প্রপারলি ফাংশন করতে পারবে না, ভালভগুলো ক্লোজ ঠিক মতো হবে না। এর ফলে কি হবে, মাইটাল রিগার্জিটেশন ডেভেলপ করতে পারে পেশেন্টের। প্রেজেন্ট করে কিভাবে, নিউ লাউড প্যানসিস্টোলিক মারমা রেডিয়েটিং টু দ্য রাইট স্টার্নাল বর্ডার, সরি এটা তো ভেন্ট্রিকুলার সিটুয়েশন। প্রেজেন্ট করছে অ্যাকিউট পালমোনারি রিমানিয়া অ্যান্ড শক নিয়ে। আর এক্ষেত্রে মারমা পাওয়া যাবে প্যানসিস্টোলিক মারমা, যেটা রেডিয়েট করবে লেফট এক্সিলাতে। এর সাথে কি পাইতে পারি, সফট থার্ড হেড সাউন্ড পাইতে পারি। কনফার্ম করতে পারবো ইকোকার্ডিওগ্রাফি করলে। এমআই কমপ্লিকেশনসে আরেকটা কারণে আমরা প্যানসিস্টোলিক মারমা পাইতে পারি, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার। এক্ষেত্রে মারমারটা পাওয়া যাবে লেফট প্যারাশিয়াল এরিয়াতে, এবং যেটা রেডিয়েট করবে রাইট ইস্টার্নাল বর্ডারে। তাহলে দুইটা মারমারের সাইড এবং রেডিয়েশন হচ্ছে আলাদা। অপরদিকে পেপিলারি মাসেল রাপচার যেটা প্রেজেন্ট করছিল মাইটাল রিগার্জিটেশন এবং পালমোনারি ইডিমা নিয়ে, আর ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার এটা প্রেজেন্ট করবে রাইট হার্ট ফেলার নিয়ে। তাহলে পেনসিস্টোলিক মারমার যে ডেভেলপ করে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে পেশেন্টের পালমোনারি ইডিমাটা বেশি প্রমিনেন্ট নাকি রাইট হার্ট ফেলার সেগুলো বেশি প্রমিনেন্ট। আরেকটা দেখবো হচ্ছে মারমারের সাইডটা কোথায়, রেডিয়েশনটা কোন দিকে হইতেছে। এর পাশে ভেন্ট্রিকুলার রিমডেলিং। তাহলে এমআই পেশেন্টগুলোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ভেন্ট্রিকুলার রিমডেলিং হয়, এবং এটা হলে পরবর্তীতে হার্ট ফেলার হওয়ার রিস্কটা থাকে বেশি। ভেন্ট্রিকুলার রিমডেলিং প্রিভেন্ট করার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট মে প্রিভেন্ট ভেন্ট্রিকুলার রিমডেলিং। তাহলে বিটা ব্লকার, এসি ইনহিবিটর এবং মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইনোল্যাকটোন বা ইপ্সোলিন নামে পাওয়া যায়। এগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার রিমডেলিং প্রিভেন্ট করে এবং হার্ট ফেলার প্রিভেন্ট করতে পারে। এর পাশে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। তাহলে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম বা ভেন্ট্রিকুলার ডায়ালিসিস হলে কি হতে পারে, পেশেন্টের হার্ট ফেলার হতে পারে, অ্যারিথমিয়া, মুরাল থ্রম্বোস এবং সিস্টেমিক এম্বোলিজমের রিস্কটা বেড়ে যায়। কি কি দেখে আমরা আইডিয়া করতে পারবো যে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হয়েছে। একটা হচ্ছে প্যারাডক্সিক্যাল ইম্পালস অন চেস্ট ওয়াল। নর্মালি কে সিস্টোলের সময় ভেন্ট্রিকল গুলো কন্ট্রাক্ট করে এবং ভিতরের দিকে চলে যায়, কিন্তু এই অ্যানিউরিজম পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, ভেন্ট্রিকুলার যে ওয়াল গুলো আছে এর একটা পার্ট দেখা যাচ্ছে থিন হয়ে যায় এবং উইক থাকে। যখন ভেন্ট্রিকুলার বাকি অংশগুলো কন্ট্রাক্ট করে এই অংশটা তখন বালজিং মতন হয়, এবং এই জায়গাটা তখন ইম্পালসটা আমরা
পালস পাইতে পারি। তাহলে সিস্টলের সময় যে ইম্পালস পাওয়ার কথা ছিল না, সেটা এখানে পাওয়া যায়। এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল ইম্পালস। আর ইসিজি করলে কি পাবো? পারসিস্টেন্ট এসটি এলিভেশন। তাহলে কোনো পেশেন্টের যদি দেখা যায় চেস্ট পেন রিসলভ হয়ে গেছে, এমআই পরে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, এরপরও এসটি এলিভেশনটা পারসিস্টেন্ট রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম চিন্তা করব, ডায়াগনোসিস করবো ইকোকার্ডিওগ্রাফি করে। এখন আসি অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি করব। তাহলে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হবে স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি। তাহলে ইসিজি আছে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে, এবং ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে এটাতে হেল্প করবে। আর্লিয়েস্ট ডিসিশনস কি পাওয়া যায়? এসটি সেগমেন্ট ডেভিয়েশন। যদি কোনো পেশেন্টের মেজর আর্টারির প্রক্সিমাল অক্লুশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? এসটি এলিভেশন পাইতে পারি, অথবা নিউ বান্ডিল ব্রাঞ্চ ব্লক পাইতে পারি। এর মধ্যে বেশি সিগনিফিকেন্স হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এরপরে কি হবে? পেশেন্টের আর ওয়েব যেগুলো আছে এগুলো সাইজ কমে যাবে। আর যদি ট্রান্সমুরাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কি ওয়েব ডেভেলপমেন্ট করবে, এরপর টি ওয়েব ইনফেকশন হবে। আর যদি কোনো পেশেন্টের মেজর ভেসেলসে পার্শিয়াল অকুলেশন হয় অথবা মাইনর ভেসেল অকুলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউজুয়ালি কিউএফ এবং এসটি এলিভেশন এগুলো থাকবে না। পেশেন্টের এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন থাকতে পারে, এবং সাম লস অফ আরএফ থাকতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি এসটি এলিভেশন হয় অথবা কিউএফ ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে মেজর ভেসেলের প্রক্সিমাল অকুলেশন। এরপরে কিছু ফাইন্ডিংস দিয়ে আছে কোন ধরনের এমআই আমরা কি ইসিজি ফাইন্ডিংস পাই। মানে ফার্স্ট হচ্ছে যদি এন্ট্রোসেপ্টাল হয় সেক্ষেত্রে আমরা সেন্স পাবো V1 টু V4 এ, এন্ট্রোল্যাটারাল হলে V4 to 6 1 এভিএল। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনফিরিয়র এমআই, সেক্ষেত্রে আমরা ইসি সেন্স পাবো 2 3 অ্যান্ড এভিএফ এ। কোনো কিছু যদি পোস্টেরিয়র ওয়ালে ইনফেকশন হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে ইসিজি এখানে ইউজুয়ালি সেন্সটা বোঝা যায় না, কারণ আমরা ইসিজি গুলো ইউজুয়ালি পোস্টেরিয়র পার্টকে রিপ্রেজেন্ট করে না। এক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল সেন্স দেখে পোস্ট এমআই সাসপেক্ট করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা ফাইন্ডিংস কি পাবো? ST depression and tall R in V1 to V4। তাহলে এটাকে অনেক সময় বলা হয় মিরর ইমেজ বলা হয়। এবার সে কার্ডিয়াক বায়োমার্কার্স। তাহলে কার্ডিয়াক বায়োমার্কার্স আমাদেরকে আনস্টেবল অ্যানজাইনা এবং এমআই কে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে। তাহলে আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে কোনো মাসেল মায়োকার্ডিয়াল নেক্রোসিস যেহেতু থাকে না, সো এখানে ট্রোপোনিনটা থাকবে নরমাল। আর মায়োকার্ডিয়াল ইনফেকশনে যেহেতু মাসেলগুলো ড্যামেজ হইতেছে, সো এখানে যে এনজাইমগুলো আছে কার্ডিয়াক মাসেল এনজাইম ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই বা আদার্স যে এনজাইমগুলো সেগুলো বাড়বে। জানাই 24 একটা কোশ্চেন আসছিল ট্রোপোনিন আই রিলেটেড। তাহলে ট্রোপোনিন টি এবং ট্রোপোনিন আই বাড়ে হচ্ছে উইদিন 3 to 6 আওয়ার্স, পিক থাকবে 36 আওয়ার্স, আর এলিভেটেড থাকে আপ টু 2 উইকস। তবে এখন কিছু হাই সেন্সিটিভিটি ট্রোপোনিন আই পাওয়া যায় যেগুলো হচ্ছে উইদিন 1 আওয়ার বা 30 মিনিটস এর মধ্যে রাইজ করতে পারে। এমআই পেশেন্টগুলোর ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট, ইএসআর, সিএলপি এগুলো অনেক সময় বাড়তে পারে। এরপর একটা আলাদা করে বক্স করা রয়েছে যেটা পরীক্ষায় আসে। এমআই পরে যদি প্যানস্ট্রিক মারমার ডেভেলপ করে, তার ডিফারেন্সিয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাইটাল লিগারেশন বা প্যাপিলারি মাসেল রাপচার, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা পাবো পালমোনারি এডিমা, আর ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচারের ক্ষেত্রে পাবো রাইট হার্ট ফেলার। এমাদের ক্ষেত্রে মারমারটা পাওয়া যাবে ইউজুয়ালি অ্যাপিক্যাল এরিয়াতে যেটা রেডিয়েট করে এক্সিলাতে, আর ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচারের ক্ষেত্রে মারমারটা ইউজুয়ালি অল ওভার দ্য প্রিকর্ডিয়াম পাওয়া যেতে পারে, এবং রেডিয়েশন হয় ইউজুয়ালি রাইট স্টার্নাল বর্ডারের দিকে। এরপর আসি ম্যানেজমেন্ট। তাহলে কোনো একটা পেশেন্টে যদি আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম সাসপেক্ট করি, তাহলে আমরা প্রথমে কি করবো? একটা ইসিজি করবো, দেন হচ্ছে ট্রোপোনিন লেভেল দেখবো। এরপর আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করবো। পেশেন্টের কার্ডিয়াক রিদম মনিটর করবো, অক্সিজেন দিব যদি স্যাচুরেশন 95% কম থাকে। পেশেন্টকে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দিব লোডিং ডোজ। পেশেন্ট যদি ভমিটিং থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিমেটিক দিতে পারি, মেট্রোপ্রোল। পেইন রিলিফ করার জন্য আমরা আইভি মরফিন বা পেথেডিন দিতে পারি।
এরপরে ইসিজি চেঞ্জ আমরা দেখবো কি আছে। যদি পেশেন্টের এসটি সিগমেন্ট এলিভেশন থাকে সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের প্রেজেন্টেশনটা কি লেস দেন 12 আওয়ার্স এর মধ্যে হয়েছে কিনা। মানে একটা পেশেন্ট যদি সিমটমস অনসেটের লেস দেন 12 আওয়ার্স এর মধ্যে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হবে রিপারফিউশন থেরাপি। এখন কোনো পেশেন্টের যদি প্রাইমারি পিসিআই বা রিপারফিউশন থেরাপি যদি উইদিন 120 মিনিটসের মধ্যে ফিজিবল হয়, মানে আমাদের ক্যাথ ল্যাব সবকিছু রেডি আছে, 2 ঘন্টার মধ্যে আমরা পিসিআই করতে পারবো, এটা যদি করা পসিবল সেক্ষেত্রে আমরা গ্লাইকোপ্রোটিন 2 এর বি বা 3 এর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা পাওয়া যায় এটা আইভি দিব এবং পিসিআই করব। এখন যদি আমরা পেশেন্টটা থাকে পেরিফেরাল কোনো সেটিংসে যেখানে ক্যাথ ল্যাব নাই বা পিসিআই করার সুবিধা নাই বা করলেও সেটা 2 ঘন্টার মধ্যে করা পসিবল না, সেক্ষেত্রে আমরা দেখবো যে পেশেন্টকে থ্রোম্বোলাইসিস করা যায় কিনা, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস করব। থ্রোম্বোলাইসিস করার পরে দেন হচ্ছে আমরা সুটেবল টাইমের মধ্যে পিসিআই করব। আর যদি দেখা যায় পেশেন্টের থ্রোম্বোলাইসিস করাও পসিবল হইতেছে না, থ্রোম্বোলাইসিসের কন্ট্রাইন্ডিকেশন আছে কোনো, সেক্ষেত্রে দেখবো যে পরবর্তীতে পিসিআই করা পসিবল কিনা। যদি করা পসিবল হয় তাহলে আমরা পিসিআই করব। যদি পরেও পিসিআই করা পসিবল না হয় সেক্ষেত্রে আমরা কি দিব, লো মলিকুলার হেপারিন অথবা ফন্ডাফেরিনাক্স। তাহলে এটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রোটোকল। এখন যদি পেশেন্ট এসটি এলিভেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে দিব হচ্ছে লো মলিকুলার হেপারিন বা ফন্ডাফেরিনাক্স। এরপরে আমরা কি করব, গ্রেস স্কোরিং করব। তাহলে এটা স্কোরিং মেথড আছে, এটা করে যদি দেখি আমরা মডারেট টু হাই রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করোনারি এনজিওগ্রাফি করবো পেশেন্টের। আর যদি হাই রিস্ক না থাকে তখন দেখবো যে রিকারেন্ট সিমটমস হচ্ছে কিনা, যদি বারবার হয় সেক্ষেত্রে করোনা এনজিওগ্রাফি করবো। পেশেন্ট যদি লো রিস্ক থাকে, কোনো রিকারেন্ট সিমটমস না থাকে, সেক্ষেত্রে আমরা কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাবো না, তখন আমরা মেইনটেন্স থেরাপি দেবো। বাকি অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে মেইনটেন্স থেরাপি পাবে। মেইনটেন্স থেরাপির মধ্যে কি কি পাবে পেশেন্ট, অ্যাসপিরিন পাবে, P2Y12 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন ক্লোপিডোগ্রেল, প্রাসোগ্রেল বা টিওগ্রেল পাবে। এর সাথে হসপিটাল সেটিংসে থাকলে ফন্ডাফাইনাস এবং লো মলিকুলার হেপারিন পাবে। এর সাথে স্ট্যাটিন, বিটা ব্লকার এন্ড এস ইনহিবিটর। তাহলে এইগুলো হচ্ছে সব পেশেন্টের ক্ষেত্রে কমন। এই কথাগুলো পরবর্তী আরো একটু ডিটেলস বলা হয়েছে। তাহলে অ্যানালজেসিয়া, পেশেন্টের চেস্ট পেন রিলিফের জন্য আমাদের চয়েস হচ্ছে আইভি ওপিওয়েডস। এর মধ্যে আমরা ইউজুয়ালি চয়েস করি মরফিন। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা আইএম ইনজেকশন দিব না। কেন দিব না এটা বলা হয়েছে, সেটা একটা হচ্ছে ক্লিনিক্যাল ইফেক্ট মে বি ডিলেড বাই পোর স্কেলেটাল মাসেল পালপিশন। তাহলে এমআই পেশেন্টগুলো এমনিতে হচ্ছে মাসেল পালপিশন কম থাকে, সেই দেখে যদি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেয় তাহলে এটা এফিকেসিটা কম হবে। আরেকটা হচ্ছে সমস্যা কি, আমরা এই পেশেন্টগুলো তো পরবর্তীতে থ্রোম্বোলাইটিক বা অ্যান্টি থ্রোম্বোটিক থেরাপি দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পেশেন্টের পেইনফুল হেমাটোমা ফাংশনাল রিস্ক থাকবে। সো আমরা পেইন রিলিফের জন্য আমরা দিব আইভি ওপিয়েটস, আইএম রুট অ্যাভয়েড করবো। অ্যাডুকেট অ্যানালজেসিয়া দিলে কি কি সুবিধা হবে, একটা হচ্ছে পেশেন্টের ডিস্ট্রেসটা রিলিফ হবে, আর পেশেন্টের পেইন রিলিফ হবে, অ্যাড্রেনার্জিক ড্রাইভ কমবে, ফলে পেশেন্টের ব্লাড প্রেশার, হার্ট রেট, ইনফেকশন সাইজ, তারপর কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার রিস্ক, এগুলো সবগুলো কম হবে। আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে রিপারফিউশন থেরাপি ইন কেস অফ এসটি এলিভেটেড এমআই। তাহলে কাদের ক্ষেত্রে রিপারফিউশন থেরাপি বা পিসিআই করা যাবে, যদি পেশেন্টের ইসিতে নিউ বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে অথবা ক্যারেক্টারিস্টিক এসটি এলিভেশন থাকে টু কন্টাজিয়াস লিডে। লিম লিডের ক্ষেত্রে এটা থাকতে হবে মোর দ্যান অর ইকুয়াল 1 মিলিমিটার, আর চেস্ট লিডের ক্ষেত্রে মোর দ্যান অর 2 মিলিমিটার, মোর দ্যান অর ইকুয়াল 2 মিলিমিটার। তাহলে এই ধরনের যদি ইসি চেঞ্জ থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে পিসিআই। এবং পিসিআই আমরা করতে পারবো যদি পেশেন্ট উইদিন 12 আওয়ার্স অফ সিমটমস অনসেটে প্রেজেন্ট করে। এখন কোনো পেশেন্টের যদি 12 ঘন্টা পরে প্রেজেন্ট করে অথবা যদি 2 ঘন্টার মধ্যে আমাদের পিসিআই করা পসিবল না হয় সেক্ষেত্রে আমরা কি করবো, তখন থ্রোম্বোলাইসিস করবো। যদি পেশেন্টের নন এসটি এলিভেটেড এমআই হয় তাহলে সেই ক্ষেত্রে রিপারফিউশন থেরাপির কোনো মর্টালিটি বেনিফিট নাই, তাহলে পিসিআই করা যাবে শুধুমাত্র এসটি সিগমেন্ট এলিভেটেড অ্যাকিউট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে। নন এসটি ক্ষেত্রেও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, তবে সেটা এখানে আমার জন্য ইম্পর্টেন্ট না। কিছু কিছু ক্রাইটেরিয়া মিট করলে সেক্ষেত্রে নন এসটি ক্ষেত্রে আমরা হচ্ছে রিপারফিউশন থেরাপি
বা করোনা এনজিওগ্রাফির জন্য করতে পারি আমরা। এর পাশে থ্রোম্বোলাইটিক থেরাপি। তাহলে থ্রোম্বোলাইটিক থেরাপি আমরা কখন করবো? যদি প্রাইমারি পিসিআই ক্যান নট বি অ্যাচিভড ইন এ টাইমলি ম্যানার ইন পেশেন্টস উইথ এসটি সিগমেন্ট এলিভেটেড এমআই। থ্রোম্বোলাইসিস করতে পারি কি কি মাধ্যমে? একটা হচ্ছে টেনিক্টিপ্লেজ এবং রেটিপ্লেজ, এগুলো হচ্ছে মডার্নলি বেশি ইউজ করা হয় কারেন্টলি। আর আগে আমাদের যে ওল্ড আছে স্টেটোকাইনেস, এটা ইউজ করতে পারি। অ্যান্টি থ্রোম্বোটিক থেরাপির মধ্যে আমরা দুই ধরনের ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। অ্যান্টিপ্লেটের মধ্যে আমাদের কমন আছে অ্যাসপিরিন, আর একটা হচ্ছে পিটিওয়াই 12 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আছে ক্লোপিডোগ্রেল, প্রাসোগেল বা টিকাগ্রেল। তাহলে কোনো পেশেন্টের যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে অ্যাসপিরিন দিব আমরা হচ্ছে লাইফ লং, আর ক্লোপিডোগ্রেল, প্রাসোগেল বা টিকাগ্রেল এগুলো দিব হচ্ছে আপ টু 12 মান্থস। আর যেসব পেশেন্ট আমরা পিসিআই করবো, পিসিআই করার আগে আমরা গ্লাইকোপ্রোটিন 2B অর 3A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন F6 টাইরোপিভেন এগুলো হচ্ছে আইভি দিতে পারি। এটা হচ্ছে যারা পিসিআই করবো তাদের জন্য। আর যেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা পিসিআই করতে পারতেছি না বা থ্রোম্বোলাইসিস করতে পারতেছি না বা নন এসটিএমআই, তাদের ক্ষেত্রে আমরা চয়েস করবো হচ্ছে হেপারিন বা সিনথেটিক হেপারিন যেটা পাওয়া যায় ফন্ডাপ্যারিনক্স নামে। তাহলে এর মধ্যে সব থেকে সেফটি প্রোফাইল এবং এফিকাসি বেশি হচ্ছে ফন্ডাপ্যারিনক্স। যদি এটা দেওয়া না যায় সেক্ষেত্রে আমরা লো মলিকুলার হেপারিন বা আনফ্র্যাকশনাল হেপারিন দিতে পারি। ইউজুয়ালি লো মলিকুলার হেপারিন, ইনোক্সাপারিন বা ফন্ডাপ্যারিনক্স এগুলো বেশি চুজ করা হয়। কতদিন দেবো? এটা হচ্ছে ফর 8 days অথবা আনটিল ডিসচার্জ ফ্রম হসপিটাল or until coronary revascularization has been completed. এছাড়া আমরা আরো কিছু মেইনটেন্স থেরাপি দিতে পারি। এর মধ্যে আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ব্লকেট, এর মধ্যে আমরা দিতে পারি এসি ইনহিবিটর বা এআরবি। তাহলে এগুলো সুবিধা হচ্ছে এগুলো কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করবে। অ্যান্ড দে শুড বি কনসিডার্ড ইন অল পেশেন্টস উইথ অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে করোনারি যদি না থাকে তাহলে সব পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা দিব। এছাড়া আমরা দিতে পারি মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা এপ্রেনন এবং স্পাইরোলেক্টেনয় পাওয়া যায়। এটা দিব যাদের লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35% আছে এন্ড সাথে পালমোনারি ইডিমা অর ডায়াবেটিস মেলাইটাস আছে। একই কন্ডিশনে সব পেশেন্টকে আমরা দিব হচ্ছে এইচএমজি কোয়াজিলেক্টেজ ইনহিবিটর বা স্ট্যাটিন, লিপিড লোয়ারিং এজেন্ট এবং ইরেসপেক্টিভ অফ সেরাম কোলেস্ট্রল কনসেন্ট্রেশন। তাহলে পেশেন্টের সেরাম কোলেস্ট্রল কম থাকুক বা বেশি থাকুক, সব পেশেন্টের ক্ষেত্রে স্ট্যাটিন দিতে হবে যদি কন্ট্রাইন্ডিকেটেড না হয়। যেসব পেশেন্ট স্মোকিং করে তাদেরকে স্মোকিং বন্ধ করতে বলতে হবে। প্রগনোসিস, তাহলে আর্লি ডেথ ইউজুয়ালি হয় অ্যারিথমিয়ার কারণে। আর এমআই যেগুলো আছে এর মধ্যে সব থেকে ব্যাড প্রগনোসিস হচ্ছে অ্যান্টেরিয়র এমআই এর ক্ষেত্রে। এবার লেট লেট ম্যানেজমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন ড্রাগ থেরাপি। তাহলে সেকেন্ডারি প্রোফাইলিক্সে আমরা কি কি ড্রাগ দিতে পারি? অ্যান্টিপ্লেটলেট, স্ট্যাটিন, বিটা ব্লকার, এস ইনহিবিটর বা এআরবি, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এন্ড সাথে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এন্ড হাইপারটেনশন কন্ট্রোল। এটা সব পরীক্ষা কোশ্চেন আছে সেকেন্ডারি প্রিভেনশন ড্রাগ কি কি ইউজ করতে পারি আমরা। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন টু থ্রোম্বোলাইটিক থেরাপি, তাহলে কোন কোন কন্ডিশন থাকলে থ্রোম্বোলাইসিস করা যাবে না, এটা পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে, মুখস্থ করতে হবে। এরপর পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের মধ্যে মোস্ট কমন সিমটমস হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন কাকে বলে? এটা হচ্ছে ইসকেমিক পেইন এফেক্টিং দ্য মাসেলস অফ দ্য লেগ। এবং পেনের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? টিপিক্যালি পেইন কামস আপ অন আফটার ওয়াকিং, often once a specific distance has been covered and rapidly subsides on resting. Resumption of walking leads to a return of the pain. তাহলে পেশেন্টের কমপ্লেন থাকবে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স হাঁটার পরে তার পায়ে ব্যথা তৈরি হয়, বা আবার যখন পেশেন্ট রেস্ট নেয় তখন সাথে সাথে ব্যথাটা কমে যায়। এরপরে যখন আবার হাঁটা শুরু করে তখন আবার পেন হয়। তার মানে পেইনটা হচ্ছে কোনো যখন ওয়াকিং করবে বা অ্যাক্টিভিটি করবে তখন পেইনটা বাড়বে, রেস্ট নিলে কমে যাবে, তারপর আবার যখন কাজ শুরু করবে বা হাঁটা শুরু করবে তখন পেইনটা আবার বাড়বে। পেইনটা বেশি হয় কোথায়? কাফ মাসল এরিয়াতে। কারণ এক্ষেত্রে পেরিফেরাল আর্টারি মোস্ট কমনলি যে ভেসেলস ইনভলভমেন্ট সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। তবে কোনো পেশেন্টের যদি আইলিয়াক আর্টারি ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে থাই বা বাটোকেও পেইন ফিল হতে পারে। মেন কথা হচ্ছে লোয়ার লিম্বে পেইনটা বেশি হবে। পেরিফেরাল
লিম্ব ইসকেমিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া আর একটা হচ্ছে সাব ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া কখন বলবো? যখন পেশেন্টের রেস্টিং পেইন থাকবে এবং সেটা রিলিফের জন্য ওপিয়েট অ্যানালজেসিক লাগবে, অথবা পেশেন্টের আলসারেশন বা গ্যাংগ্রিন ডেভেলপ করছে যেটা মোর দেন 2 সপ্তাহ পারসিস্ট করছে, এবং অ্যাঙ্কেল ব্লাড প্রেশার লেস দেন 50 মিলিলিটার মার্কারি। আর পেশেন্টের যদি শুধু রেস্ট পেন থাকে, কোনো আলসারেশন বা গ্যাংগ্রিন না থাকে, এবং অ্যাঙ্কেল প্রেশার যদি মোর দেন 50 মিলিলিটার মার্কারি হয়, সেটাকে আমরা বলবো সাবক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। একটা হচ্ছে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, যেটা টিপিক্যালি প্রেজেন্ট করে প্যারালাইসিস এবং প্যারাস্থেশিয়া নিয়ে। এছাড়া আরো কিছু ফিচার্স আছে, নিচে আমরা বক্সে দেখবো। কোনো পেশেন্ট যদি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হবে ইমিডিয়েট কনসালটেশন উইথ এ ভাস্কুলার সার্জন। তাহলে এটা অনেকটা পরীক্ষা কোশ্চেন আসে, অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া সিনারিও দিয়ে আজ করতে পারে যে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ভাস্কুলার সার্জনের সাথে কনসালটেশন করতে হবে। আর যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, লাইক অ্যাওর্টিক ডিসেকশন, ট্রমা বা হেড ইনজুরি না থাকে, সেক্ষেত্রে আমরা আইভি বোলাস হেপারিন দিব। তাহলে এই দুইটা আছে ট্রিটমেন্ট পারপাস ইম্পর্টেন্ট এখানে। এছাড়া এমবোলিজম, তাহলে এছাড়া এমবোলিজম পেশেন্ট গুলা যদি আপার লিম্ব বা লোয়ার লিম্ব যেটা ইনভলভ করে, অনেক সময় ব্লু ফিঙ্গার্স নিয়ে প্রেজেন্ট করে। তাহলে রেনল্ডস ফেনোমেননের একটা ডিফারেন্সিয়াল হচ্ছে এথোডো এমবোলিজম। ডিফারেন্সিয়েট করবো কিভাবে? রেনল্ডস এর ক্ষেত্রে ইনভলভমেন্টটা হচ্ছে বায়োল্যাটারাল, আর এথোডো এমবোলিজমের ক্ষেত্রে ফিচার্স গুলো থাকবে হচ্ছে ইউনিল্যাটারাল। আর যদি সেকেন্ডারি রেনল্ডস হয়, সেক্ষেত্রে আদার কানেক্টিভ ডিজিজের হিস্ট্রি গুলো থাকবে। সাবক্লেভিয়ান স্টিল, তাহলে সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম অনেক সময় পরীক্ষায় সিঙ্গেল আসে। এই পেশেন্টগুলো প্রেজেন্ট করে ডিজিনেস, কর্টিক্যাল ব্লাইন্ডনেস, কলাপস নিয়ে। কখন হয়? যখন পেশেন্টের ওভারহেড অ্যাক্টিভিটি বা আর্ম বেশি ইউজ করে। তাহলে কাজের ক্ষেত্রে বিষয় যারা পেইন্টার বা হচ্ছে ঘরের কাজ করে, বা শ্রমিকের কাজ করে, যারা হাতের কাজগুলো বেশি করে, অথবা যারা টিচার, দেখা যাচ্ছে বোর্ডে লেখালেখি করে বেশি, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের ডিজিনেস বা পিজি সিনকপ, তারপর হচ্ছে ট্রানজিয়েন্ট ভিজুয়াল ডিস্ট্রেস এগুলো হতে পারে। কেন হয়? ডিউ টু এখানে যেহেতু সাবক্লেভিয়ান ভেসেলস গুলা হচ্ছে অক্লুডেড থাকে এবং আর্মের সার্কুলেশন ঠিক মতো যায় না, এই পেশেন্টগুলো কি করে? ভার্টিব্রাল আর্টারি থেকে সার্কুলেশনটা, মেইন সার্কুলেশনটা পায় আর্মের, মানে সাবক্লিয়ার আর্টারি পরিবর্তে ভার্টিব্রাল সার্কুলেশনের মাধ্যমে ভেসেলগুলা থেকে আর্মে সাপ্লাই আসে। এর ফলে কি হয়? ব্রেনের যে সার্কুলেশন, এই সার্কুলেশনটা হ্যাম্পার্ড হয়, অ্যাডুকুয়েট ব্লাড বা অ্যাডুকুয়েট পারফিউশনটা ব্রেনে হয় না। এর ফলে কি হয়? পেশেন্টের ডিজিনেস ডেভেলপ করে। তাহলে আপার লিম্বে অ্যাক্টিভিটি যত বেশি হবে, পেশেন্টগুলো তত ডিজিনেস বা হচ্ছে প্রিজেন্ট করে অ্যাটাক তত বেশি হবে। এবারে সিমটমস এন্ড সাইন্স অফ অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। তাহলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে আমরা বলি যে 6P বলা হয়: পেইন, প্যালোর, পালসলেসনেস এন্ড পেরিশিং কোল্ড, প্যারাস্থেশিয়া এন্ড প্যারালাইসিস। এর মধ্যে একবার পরীক্ষা কোশ্চেন আসছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিকেটস ইমপেন্ডিং ইরিভার্সিবল ইসকেমিয়া। তাহলে কোনো যদি প্যারাস্থেশিয়া থাকে, তাহলে এটি ইন্ডিকেট করে ইমপেন্ডিং ইরিভার্সিবল ইসকেমিয়া। এবার কিছু পার্থক্য আছে এমবোলিজম এবং থ্রোম্বোসিসের। পার্থক্য একটু দেখে নেবেন। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে থ্রোম্বোসিসের ক্ষেত্রে পেশেন্টের পুরোই থাকতে পারে। আর কোলেটারাল লেগ পালস, এটা হচ্ছে, সরি, কন্ট্রালেটারাল লেগ পালস, এটা হচ্ছে এমবোলিজমের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। তাহলে এমবোলিজম ইউজুয়ালি হয় ইউনিল্যাটারাল, এবং এটা হচ্ছে কোনো একটা ভেসেলস থেকে অ্যাথেরোস্ক্লেরোটিক আপচারের মাধ্যমে এটা কোনো একটা জায়গায় ডিসলস হয়ে যায়। ফলে এটা হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন থাকবে এবং ইউজুয়ালি ইউনিল্যাটারাল হবে বা কোনো একটা ফোকাল জায়গা হবে। আর থ্রোম্বোসিসটা এটা ইউজুয়ালি হচ্ছে যে ক্রনিক থাকে এবং বাইলেটারাল থাকে। তাহলে এই ক্ষেত্রে দুই সাইডে পালস থাকবে অ্যাবসেন্ট। আর এমবোলিজমটা যেহেতু অ্যাকিউট একটা কন্ডিশন, এর মধ্যে কোনো ভেসেলসের ডিসলস হতে পারে, যে কোনো ভেসেলকে ব্লক করতে পারে, এই ক্ষেত্রে ডেথ বা লস অফ লাইফের চান্স থাকে বেশি। আর থ্রোম্বোসিস ক্রনিক কন্ডিশন, এক্ষেত্রে ডেথ বা লস অফ লাইফের চান্স থাকে কম, এক্ষেত্রে লস অফ লিম্বটা থাকে বেশি। তাহলে কোলাteral পালস, ব্রুই, তারপর চার্টারি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো দেখে আমরা আলাদা করতে পারি।
ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক লিম্ব ইস্কেমিয়া, তাহলে অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার মতো ক্রনিক লিম্ব ইস্কেমিয়া ফিচার্স গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিডিং করে নেবেন কি কি আছে। ইনভেস্টিগেশনে আমরা দেখি হচ্ছে অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেসার ইন্ডেক্স, তাহলে অ্যাঙ্কেল সিস্টোলিক প্রেসার আর হচ্ছে ব্রেকিয়াল সিস্টোলিক প্রেসার, এটা হচ্ছে রেশিও। নর্মাল হেলদি পার্সনে এটা থাকে মোর দেন 1, আর ইন্টারমিডিয়েট ক্লোরিগেশনে থাকবে হচ্ছে 0.5 to 0.9, আর যদি 0.5 কম থাকে এটা ইন্ডিকেট করে ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়া। ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিপ্লেটলেট থেরাপি, স্টাটিন অ্যান্ড লো ডোজ ফ্যাক্টর 10 ইনহিবিটরস, রিভারোক্সাবেল। এছাড়া আমরা পেরিফেরাল ভ্যাসোডাইলেটর ইউজ করে সিলোক্সিটাজল, যেটা পেশেন্টের সিমটমস ইমপ্রুভ করতে পারে। বার্জাস ডিজিজ বা থ্রোম্বোনজাইটিস অবলিটারেন্স, তাহলে এটা ইউজুয়াল হয় কাদের ক্ষেত্রে? ইয়ং মেল স্মোকারের ক্ষেত্রে। এই তিনটা কথা মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে পেশেন্ট গুলো হবে ইয়ং, ইউজুয়ালি 25 থেকে 30 বছর বয়স, মেল পেশেন্ট এবং হচ্ছে স্মোকার্স। এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ক্লারিফিকেশন পেইন যদি থাকে এবং রিস্ট অ্যাঙ্কেল পালস অ্যাবসেন্ট থাকে, সেটাকে আমরা বলবো বার্জাস ডিজিজ বা থ্রোম্বোনজাইটিস অফ দ্য টাইমস। আর এই পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট অ্যাডভাইস হবে পেশেন্টদেরকে স্মোকিং স্টপ করতে হবে। আর আমরা ইউজ করতে পারি ভ্যাসোডাইলেটর লাইক প্রোস্টাসাইক্লিন অর ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট। আর রেজিস্ট্যান্ট ক্ষেত্রে যদি কোনোটাই রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা সিম্প্যাথেক্টমি করে দিতে পারি। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন হচ্ছে লিম্ব অ্যাম্পুটেশন করা লাগতে পারে। তো এগুলো ছিল আজকে আমাদের থার্ড পার্টের টপিকস। তাহলে এখানে ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে একটাই, সেটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোমের প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন, কমপ্লিকেশনস, ম্যানেজমেন্ট সবকিছু ডিটেলস পড়া লাগবে, কারণ পরীক্ষা এখান থেকে কোশ্চেন মোটামুটি শিওর থাকবে একটা বা দুইটা। তো কার কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না থাকলে আমাদের ক্লাসে এই পর্যন্ত আজকে। অ্যাকিউট করোনারি সিনড্রোমের ফিগারটা ভালো করে পড়বেন ওখানে, মানে কোন স্টেপে আমরা কি ট্রিটমেন্ট করবো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এনজাইনা পিক্টোসি ম্যানেজমেন্ট, এটা এখানে খুব বেশি আসে না, তবে এমআরসিবির ক্ষেত্রে গাইডলাইন ধরে ধরে পড়তে হবে আর কি, কখন কোন ড্রাগ দিব, কোনটা কম্বিনেশন দিব, এগুলো একটু ডিটেলস পড়া লাগবে। এফসিপিএস এত ডিটেলস লাগে না, জাস্ট ড্রাগস নাম এবং কোনটা কখন দিব, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এটা জানলে হবে। আজকে টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে? Why paresthesia indicates irreversibility in limitation, এটা আপনার অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জানা নাই, আমি দেখবো, যদি খুঁজলে জানতে পারলে বলবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত।